আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ১.৫ দশকে ১২ লাখ কোটি টাকা পাচার। মার্কিন সংস্থার প্রতিবেদন। জড়িত ব্যাংকও। বিদেশ থেকে অর্থ ফেরানোই মূল চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদ। এস আলমের ৬টি সহ ৯ ব্যাংকের সঙ্গে লেনদেনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা। আমানত ১২০০ কোটি টাকা ৬ মাসের মধ্যে ফেরাতের আশ্বাস ব্যাংক সংশ্লিষ্টদের। কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। লিটারে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে অকটেন পেট্রোলের। ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা। আরও কমানোর আহ্বান সাধারণ মানুষের। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট তৈরির পাঁয়তারা। কারসাজি করে ৫০ কেজির বস্তায় বাড়ানো হয়েছে ৪০০ টাকা পর্যন্ত। সিন্ডিকেট ভাঙতে এলসি উন্মুক্ত করার দাবি। এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক এলাকা থেকে নামছে বন্যার পানি। বেরিয়ে আসছে ফসলের ক্ষয়ক্ষতির চিহ্ন। খাদ্য সংকট মোকাবেলায় ধানের বীজতলা তৈরি শিক্ষার্থীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বাণিজ্যের সময় শুরুতেই ঢাকা মেডিকেলের খবর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে ৩ দফায় হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় ও চিকিৎসকদের লাঞ্ছিতের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে হাসপাতালটির জরুরি ও বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হায়দার আলী। যাচ্ছে তার কাছে। হায়দার, সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছে সেই ঘটনায় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনা সম্পর্কে আমি জানিয়ে রাখি যে গতকালকে চিকিৎসকের উপর যেই হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার পর রাত্রিবেলা পরবর্তী ২ দফায় আবার হামলা হয়। সেই ঘটনায় রাত্রে চিকিৎসকরা একটি যে ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসকদের ওপর হামলাকারীদের যদি চিহ্নিত করে শাস্তি আওতায় আনা না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন। কিন্তু আমরা দেখেছি যে ২৪ ঘন্টার আগেই আজ সকাল ৮টার পর থেকেই যখন চিকিৎসকরা এখানে তাদের কর্মস্থলে যোগ দেন, এরপরই আস্তে আস্তে তাদের কর্মস্থল থেকে বেরিয়ে আসতে শুরু করেন। এরপর ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, জরুরি বিভাগ এছাড়া ইনডোরের যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকেও তারা বেরিয়ে যান। এরপর মূলত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুম, যেখান থেকে মূলত রোগী আসলে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। এর ফলে আমরা দেখেছি যে সকাল থেকে শত শত রোগী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেলে আসছেন এবং এরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছেন যখন তাদের কাছে তথ্য পৌঁছাচ্ছে যে এখানকার চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছে। পরবর্তীতে নিরুপায় হয়ে তারা এখান থেকে বিভিন্ন অ্যাম্বুলেন্সে বিভিন্ন গাড়িতে করে তারা অন্যান্য হাসপাতালে চলে যাচ্ছেন এবং তারা আদতেও জানেন না যে এখান থেকে অন্য হাসপাতালে যেমন সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল এছাড়া হৃদরোগ ইনস্টিটিউট বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন সেখানে আদতেও চিকিৎসক রয়েছেন কিনা বা সেখানে তারা চিকিৎসা পাবেন কিনা। তো এখান থেকে যারা বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের দুর্ভোগের বিষয়টি আমাদের জানাচ্ছিলেন। আসলে আমরা সবাই জানি যে ঢাকা মেডিকেল এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যে সারা দেশের মানুষ যখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা পান না বা সম্ভব হন না তখন কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেল থেকে যখন তারা ফিরে যান তখন আসলে তারা নিজেরা জানেন না যে এখান থেকে কোন হাসপাতালে তারা গেলে চিকিৎসা পাবেন। তো সকাল থেকে আমরা ঢাকা মেডিকেল অবস্থান করছি, এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে যতটুকু জানতে পেরেছি এখানে পরিস্থিতি যদি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যদি অস্বাভাবিক কিছু ঘটে সেই ক্ষেত্রে এখানে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এখানকার চিকিৎসকদের সাথে একটি মিটিং করছে। আমরা পরবর্তীতে জানতে পারবো সেই মিটিংয়ে আসলে কোনো সমাধান হয়েছেন কিনা বা চিকিৎসকদের যে ২৪ ঘন্টার আলটিমেটাম ছিল তাদের উপর হামলার যেই দোষীদের শাস্তির নিশ্চিতের সেই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা তার আদ্যপান্ত আমরা জানাতে পারবো। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সকাল থেকে যে কর্মবিরতি পালন করছে সেই প্রভাব পড়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং ইনডোরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। ইনডোরে আমরা রোগীদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন যে ইনডোরে অসংখ্য রোগী এখনও ভর্তি রয়েছে কিন্তু তাদের ওয়ার্ডে কোনো চিকিৎসক নেই কোনো নার্স। তো তাদের অবস্থার অবনতি হলে সেই ক্ষেত্রে তারা কি করবেন বা তাদের দেখার এখানে কেউ নাই। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য।
ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে হাসপাতাল সেবা, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার বাণিজ্যের খবর। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এমন প্রশ্নের উত্তর মিলছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে গড়ে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে গেল প্রায় দেড় যুগে দেশীয় ১৯টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র ২৪টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় ১০০,০০০ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে, বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার। এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার, সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এই এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। স্থায়ী আমানত হিসেবে রাখা ১,২০০ কোটি টাকা ফেরত চাওয়ার পর এবার ৯টি ব্যাংকের সঙ্গে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকও আছে। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আফজুজ শাকুর স্বাক্ষরিত চিঠিতে ব্যাংকগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ICB ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এসব ব্যাংকে সব ধরনের পে অর্ডার, চেক এবং গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে চিঠিতে। এর আগে গত সপ্তাহে এসএলএমের 4টি সহ মোট 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে থাকা চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছিল। এসএলএমের যে 4টা ব্যাংক, সেটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 4টা ব্যাংকে আমাদের প্রায় ৯২৭ কোটি টাকা আমানত আছে, স্থায়ী আমানত। এগুলো আমরা ফেরত চেয়েছি, ওদেরকে আমরা ডেকেছি এবং এদেরকে একটা টাইম লাইন দিতে বলেছি যে এগুলো ফেরত দেওয়ার জন্য। বিভিন্ন সময় দেখা যায় টেন্ডার সাবমিশনের সময় অনেকে পে অর্ডার দেয়, কিংবা চুক্তির সময় পারফরমেন্স গ্যারান্টি হিসেবে ব্যাংক গ্যারান্টি দেয়। তো এগুলো যেন কোনো রকম ভুয়া না দেয়, কিংবা এগুলো যেন তাৎক্ষণিকভাবে এনকেশ করা যায়, সেজন্যই আমরা এগুলা থেকে একটু বিরত থাকার জন্য বলেছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে, যাচ্ছে তার কাছে। কমল দে,
বিভিন্ন স্টেক হোল্ডারের দেওয়া চেক এবং পে অর্ডার নগদায়ন না হওয়ায় 9টি ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন স্থগিত করেছে সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকালকে এক চিঠির মাধ্যমে তারা তাদের অভ্যন্তরীণ যে হিসাব বিভাগ রয়েছে সেই হিসাব বিভাগকে তারা জানিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক হোসেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক, এই 9টি ব্যাংক থেকে তাদের কাছে যে পরিমাণ চেক কিংবা পে অর্ডার আসতেছিল তার কোনোটা তারা নগদায়ন করতে পারছিল না, তাই তারা জটিলতার মুখে পড়তে হচ্ছে। আর এই কারণে তারা এই চিঠি দিয়ে অভ্যন্তরীণভাবে এই 9টি ব্যাংকের যেসব শাখা থেকে চেক কিংবা পে অর্ডার আসবে সেগুলি গ্রহণ না করার জন্য তারা অভ্যন্তরীণ নির্দেশনা দিয়েছে বলে সচিব আমাদের সাথে স্বীকার করতেন। সেই চিঠিটিও আমরা দেখেছি। কারণ আপনারা জানেন চট্টগ্রাম বন্দর কিন্তু বছরের নিজস্ব তাদের যে তহবিল প্রায় তারা 4 থেকে সাড়ে হাজার কোটি টাকা তারা পেয়ে থাকে, রাজস্ব পেয়ে থাকে, তারা আবার খরচও করে। কিন্তু যখন এই রাজস্বের যে টাকাটি যখন নগদায়ন হয় না তখন তাদের কি সমস্যায় পড়তে হয়। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে আপনারা জানেন গত 4 দিন আগে, সেটি হলো অ্যাসালামের 4টি ব্যাংক সহ পদ্মা ব্যাংক মোট 5টি ব্যাংকের কাছে তাদের যে স্থায়ী আমানত ছিল 1200 কোটি টাকা সেগুলি তারা ফেরত চেয়েছে এবং সেই ফেরত চাওয়া টাকা আগামী 1 মাস থেকে 6 মাসের মধ্যে যে ফেরত দেওয়া হবে এমনটা আশ্বাস পেয়েছে বন্দর কর্তৃপক্ষ। কারণ এই ব্যাংকগুলি থেকে তারা যখন 1200 কোটি টাকা তারা এফডিআর স্থায়ী আমানত রেখেছিল তার কোনো লভ্যাংশ তারা পাচ্ছিল না, তাই এটি নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই গত 1 সপ্তাহের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেটি হলো তাদের যে এফডিআর করা 5টি ব্যাংকের কাছে তার মধ্যে অ্যাসালামের ব্যাংকের রয়েছে 4টি, সেখানে রয়েছে 927 কোটি টাকা, আর পদ্মা ব্যাংকের কাছে রয়েছে 180 কোটি টাকা, মোট 1200 কোটি টাকার প্রায় সেগুলি তারা ফেরত চেয়েছে এবং তারা ফেরত পাবে বলে আশা করছে। আর একটি সিদ্ধান্ত হলো যে 9টি ব্যাংকের পে অর্ডার এবং চেক যেহেতু নগদায়ন হচ্ছিল না তাই সেগুলি তারা ফেরত নিয়ে তারা ব্যাংকের লেনদেন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদেরকে জানতে পেরেছে। এবং বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করেছে এইসব ব্যাংকের চেক এবং পে অর্ডার তারা নগদায়ন করতে পারছিল না, তাই বন্দরকে তারা সমস্যায় পড়তে হচ্ছিল। আর এই কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এমনটা যে বন্দর সচিব। তো বলা চলে আজকে যে সিদ্ধান্ত সেটি হলো অ্যাসালামের 5টি সহ মোট 9টি ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো লেনদেন করবে না। এর একই সাথে যে তাদের যে 1200 কোটি টাকা স্থায়ী আমানত ছিল সেই টাকা তারা ফেরত চেয়েছে এবং তারা 1 মাস থেকে 6 মাসের মধ্যে তারা সেই টাকা ফেরত পাবে আশা করছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের যে ব্যাংকিং সঙ্গে 2টি সিদ্ধান্ত হয়েছে তার সর্বশেষ। এসালামের 6টি সহ 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণার পর শনিবার মধ্যরাত থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করায় ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পেট্রোল পাম্পে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। বিষয়টি পাম্প বন্ধ বা তেল নেই এমনটা নয়, এ অপেক্ষা রাত 12টা বাজার। কেননা শনিবার মধ্যরাত থেকে কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেলের মিটারে ভেসে উঠে 105 টাকা 50 পয়সা, আর অকটেন ও পেট্রোলে 125 ও 121 টাকা। এক লাফে 30-40 টাকা বৃদ্ধির পর সামান্য কিছু টাকা না কমিয়ে আরও বেশি কমানোর দাবি চালকদের। একবারে বাড়ে এতগুলা, বাড়াবার সময় বাড়ায় কম, একটু বেশি যদি কমাইতো আমরা মনে করেন কস্টিং খরচটা কম হইতো, আমরা মাল পরিবহনটা কমের ভিতরে করতে পারতাম। 6 টাকা তো তেমন কোনো কিছু না, অন্তত আমরা যতটুকু শুনছি 8 টাকা থেকে 12 টাকা, সেটা 10 টাকা কমলে মোটামুটি ঠিক ছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এটা খুব পজিটিভ ভাবে আমি দেখতেছি, আশা করি আরো বেটার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো, এতে খুব খুশি। ডলারের রেট একটু ওয়ার্ল্ড ওয়াইড একটু কমে, হয়তো বা এটা আমাদের রিডিউস হতে পারে পেট্রোলের দাম, ডিজেলের দামগুলো ইনশাল্লাহ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 6 টাকা কমানো হয়েছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি কমেছে 1 টাকা 25 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, পেট্রোলের দাম 127 টাকা থেকে কমে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে 105 টাকা 27 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে 1 মাসের মাথায় জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। সাধারণ ভোক্তা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও কম হবে এই জ্বালানি তেলের দাম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নগরের কলেজ রোড এলাকায় আছেন অপূর্ব অপু ও রাজধানীর তেজগাঁও আছেন রিপোর্টার সানভীর রূপল। সরাসরি শুরুতেই যাচ্ছে অপুর কাছে। অপু, আচ্ছা, জানেন যে আজকে দেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে এবং এই যে দাম কমানো হয়েছে তাতে করে আমরা শহরে বরিশালে আজকে বিভিন্ন তেলের পাম্পে যাবার চেষ্টা করেছি, বাস স্ট্যান্ডে যাবার চেষ্টা করেছি। সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু যারা ভোক্তা রয়েছে আর কি এই জ্বালানি তেলে, তারা এক ধরনের স্বস্তি প্রকাশ করেছে। তারা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর এই দফায় যে তেলের দামটি কমিয়েছে, জ্বালানি তেলের দামটি কমিয়েছে, তাতে করে তারা স্বস্তি প্রকাশ করেছে। জানেন যে পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 6 টাকা এবং প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে এবং এটি কিন্তু আজকে থেকে কার্যকর চলছে। অর্থাৎ এতদিন কেরোসিন এবং ডিজেল বিক্রি হতো 106 টাকা 75 পয়সা এবং এই দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল আজকে থেকে বিক্রি হচ্ছে 105 টাকা 50 পয়সা এবং পেট্রোল 127 টাকায় বিক্রি হচ্ছিল, সেই দাম লিটারে 6 টাকা কমিয়ে আজকে থেকে 121 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে অকটেনের লিটার প্রতি দাম ছিল লিটার প্রতি 131 টাকা গতকালকেও, সেটি আজকে 6 টাকা কমে 125 টাকা কমানো হয়েছে, 125 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 6 টাকা কমেছে পেট্রোল এবং অকটেনের দাম এবং ডিজেল এবং কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা কমেছে। সাধারণ ভোক্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ডিজেলের দাম বা জ্বালানি তেলের দাম আজকে থেকে কমানোর ফলে পরিবহন খাতে এর একটি বড় প্রভাব পড়বে। যদিও বা আজকে এখন পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাস কিংবা পরিবহন খাতে এখন পর্যন্ত কিন্তু দাম কমানো হয়নি, আমরা সেই বার্তাটি পাইনি। তবে খুব দ্রুততম সময় আজকে থেকে যেহেতু এই জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, খুব দ্রুততম সময়ই সেই প্রভাবটি পড়বে বলে প্রত্যাশা করছে এখানকার সংশ্লিষ্ট সকলে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে, একেবারেই ছাপোষা মানুষ, খেটে খাওয়া মানুষ, এখানকার যারা ভোক্তারা এসেছে, তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই যে জ্বালানি তেলের দামটি কমেছে তাতে করে তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি রয়েছে। এর প্রভাবটা কিন্তু এই জ্বালানি তেলের দাম কমার প্রভাবটা কিন্তু সব সেক্টরেই পড়বে, তাতে করে দৈনন্দিন জীবনে কিন্তু আসলে একটি বড় ধরনের ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই এখানকার সাধারণ ভোক্তারা কিন্তু বলছে। তো বরিশাল থেকে আমরা পরবর্তী বুলেটিনে আরো কি কি প্রভাব পড়েছে সেটিও জানানোর চেষ্টা করব। আপাতত যেতে চাই রাজধানী ঢাকায়, সহকর্মী সানভীর রূপল রয়েছে, তার কাছে জানবো রাজধানীর খবরাখবর। সেপ্টেম্বরের 1 তারিখেই একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের যে জ্বালানি তেলগুলো আছে সেগুলোর দাম কমেছে এবং সবগুলো জ্বালানি তেল বিশেষ করে অকটেন পেট্রোলের দাম 6 টাকা করে কমেছে এবং ডিজেলের কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা করে। এবং নতুন এই দামটি গতকাল রাত অর্থাৎ শনিবার রাত 12টা থেকেই কার্যকর হয়েছে এবং আজকে সকালবেলা থেকে সবগুলো পেট্রোল পাম্প যেগুলো খোলা আছে সবগুলো পেট্রোল পাম্পে ব্যাপক ভিড় লক্ষ্য করছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পের বাইরে দীর্ঘ গাড়ির সারি দেখতে পাচ্ছি এবং দীর্ঘ গাড়ির সারিতে করে লাইন দিয়ে তারা জ্বালানি নিচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্পে তারা আগেভাগেই এই তথ্যটি পাওয়ার ফলে তারা তুলনামূলক কম তেল মজুত করেছে এবং যেমন এই তেজগাঁওয়ের যে পেট্রোল পাম্পের যে কয়েকটি বুথ আছে, অর্থাৎ 1, 2, 3, 4টি বুথ আছে অকটেন দেওয়ার জন্য, অকটেন এবং পেট্রোল। সেই বুথগুলো দেখতে পাচ্ছি যে একটি মাত্র বুথ দিয়ে এখন অকটেন দেওয়া হচ্ছে, বাকি বুথগুলো বন্ধ। এবং কেন বন্ধ তার কারণ হিসেবে তারা বলছে যে তাদের বাকি 3টি বুথের জ্বালানি শেষ হয়ে গেছে এবং তার মানে হচ্ছে যে তারা আগেভাগেই তারা বুঝতে পেরে তুলনামূলক কম মজুত করেছিলেন তেল এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে এখন সকাল থেকেই অনেক জায়গায় তেল দেয়া বন্ধ রয়েছে বা বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পের অল্প কিছু যতটুকু তাদের মজুদ আছে সেই তেল দিয়েই তারা চলছে। এবং নতুন এই দামের কার্যকারিতার ক্ষেত্রে যারা গ্রাহক আছেন তারা আসলে এটা একটি স্বস্তির নিঃশ্বাসে ফেলছেন এবং বলছেন যে প্রত্যেক এই বছরের শুরুর দিক থেকে যে নতুন পদ্ধতি শুরু হয়েছে যে আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা এবং সেই দামের সমন্বয়ের ফলে এই নতুন সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি
এর একটি প্রভাব পণ্যমূল্য বা অন্যান্য ভাড়ার ক্ষেত্রেও যেন পড়ে সেটি তারা প্রত্যাশা করছেন। এবং বিশেষ করে যে গণপরিবহনগুলো আছে, গণপরিবহন যেন এই ভাড়ার সমন্বয় হয় সেটি যারা আছেন সাধারণ মানুষ তারা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল তেজগাঁও পেট্রোল পাম্প থেকে সবশেষ তথ্য। জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে, তার আগে যুক্ত ছিলাম বরিশালে। চলতি সপ্তাহে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। বাংলাদেশ ব্যাংক শনিবার এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে, এজন্য এক হিসাব থেকে 5 লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশ ক্ষমতার পালা বদলের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণ সংস্থাটি এরকম নির্দেশনা জারি করেছে। গত সপ্তাহে টাকা উত্তোলনের সীমা ছিল 4 লাখ টাকা পর্যন্ত। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে চন্দ্রিমা উদ্যানে ভিড় করছেন বহু নেতাকর্মী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো, যাচ্ছে তার কাছে। মোমো, জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, এবং আজকে এই মুহূর্তে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী তারা এই মুহূর্তে সমবেত হয়েছেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। আমরা যদি দেখতে চাই যে সকাল থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল থেকে শুরু করে শ্রমিক দল এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছেন সেখানে তারা ফুল নিয়ে হাজির হয়েছেন, দলীয় ব্যানার এবং ফেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন এবং মুহুর্মুহু স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে গত 15 বছরে তারা যে প্রতিষ্ঠা বার্ষিকী তারা ঠিক সেভাবে পালন করতে পারেননি, কারণ গত 15 বছর ধরেই তৎকালীন আওয়ামী লীগ শাসক গোষ্ঠী বিএনপির হাজারো এবং লাখো নেতাকর্মীকে তারা মিথ্যা মামলায় তাদেরকে গ্রেফতার করেছেন, অনেককে গুম করেছেন এবং তাদের উপরে নিত্য নৈমিত্তিক নির্যাতন এবং জুলুম চালিয়েছিলেন। এমনকি বিগত 15 বছরে বিএনপি নেতাকর্মীরা তারা যে কোনো ধরনের মাঠে রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে তারা বলছেন যে আজকে এই বছরের আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীটা তারা পালন করছেন 46তম, সেই প্রতিষ্ঠা বার্ষিকী তারা মুক্ত বাতাসী এবং স্বাধীনভাবে বিএনপি নেতাকর্মীরা এই প্রথমবারের মতো তাদের যে প্রতিষ্ঠা পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাজির হয়েছেন, উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারা, এবং তারা একটাই বলছেন যে গত 15 বছরে তারা যে নিষ্পেষণ এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা ভবিষ্যতে তেমনটা দেখতে চান না, এবং তারা চান যে দেশের সকল রাজনৈতিক দলগুলোর জন্য সুষ্ঠুভাবে এবং একটি স্বাভাবিক পরিবেশে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে চান। এবং আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির যারা কর্মীরা তারা দলের নীতি নির্ধারণের কাছে তাদের চাওয়া যাতে বিএনপি আগামী দিনেও জনগণের স্বার্থে কাজ করে যেতে পারে এমন নির্দেশনা কিন্তু তারা চাচ্ছেন, এবং তারা বলছেন যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে এমন চাওয়া কিন্তু। তো এই ছিল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধি থেকে আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই দুই অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উঠছে। শাকাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে
এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুত থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলোতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা, ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্পের ভেতরের 100 কিলোমিটার এলাকায় জলাবদ্ধতা কিছুটা দূর হলেও এখনও পানিতে আটকে আছে শহরাস্তি উপজেলার বিস্তীর্ণ জনপদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেচ প্রকল্পের সোভান এলাকায় আছেন রিপোর্টার ফারুক আহমদ, যাচ্ছে তার কাছে। ফারুক, চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতার পরিস্থিতি, অর্থাৎ জলাবদ্ধতা যতটা গত কয়েকদিন ছিল, আসলে এটি এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। সঙ্গত কারণে এখন কৃষক তার যেই জমি আছে, অর্থাৎ বীজতলা আছে বা অন্যান্য ফসলি জমি আছে, সেখানে আসলে সে পরিচর্যা শুরু করেছে। কৃষকরা জানিয়েছে আসলে এই যে তারা জমিতে গত 15 দিন বা 20 দিন, 3 সপ্তাহ আগে যে ধানের চারা রোপণ করেছিলেন, আবার অনেকে বিভিন্ন সবজির যে বীজতলা তৈরি করেছিলেন, সেগুলো অনেকটা ডুবে গিয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে যে 8 থেকে 10 দিন একবারে পানি নিচে তলিয়েছিল, সেগুলো এখন পানি কমার পর থেকে কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এবং এখন কৃষকরা মোটামুটি একটু চেষ্টা করছেন, যেগুলো এখনো টিকে আছে, যেই সবজির বীজগুলো অর্থাৎ যে চারাগুলো এখনো টিকে আছে, সেগুলো যেন কিছুটা হলো তারা টিকিয়ে রাখতে পারে, অর্থাৎ এগুলো যেন আবার নতুন করে গজাতে পারে, সেই পরিবেশটা তারা তৈরি করছেন। আর একটি কথা হলো যে শুধু যে এমন সবজির ক্ষেত্রে এমনটি নয়, এর সঙ্গে কিন্তু আমরা যদি বলি যে ধানের বীজতলা অর্থাৎ যেই চারা রোপণ করা হয়েছিল রোপা আমনের ক্ষেতে, সেখানে কিন্তু বলা যেতে পারে যে প্রায় যে 12,000 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে আমরা যদি বলতে পারি যে এইরকম যে শাকসবজির ক্ষেত আছে, সেখানেও প্রায় 2,500 থেকে 3,000 হেক্টর জমির সবজির ক্ষেত নষ্ট হয়েছে। বলা যায় পুরোপুরি আংশিক এবং সম্পূর্ণ সব মিলিয়ে 15,000 হেক্টর জমির এই ফসলের ক্ষতি হয়েছে শুধু চাঁদপুর সেচ প্রকল্পের 100 কিলোমিটার বাঁধ অভ্যন্তরে, যেটি আসলে একেবারে কৃষকদের বলা যেতে পারে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আসলে সেই ক্ষতিটি কিভাবে তারা কাটিয়ে উঠবে, আবার নতুন করে ঘুরে দাঁড়াবে, এটি তাদের জন্য আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। একই সঙ্গে আমরা যদি বলি যে মাছের খামার আছে, অর্থাৎ যারা মাছ চাষ করেন, তাদেরও কিন্তু ক্ষতি বলা যেতে পারে যে একেবারে অবর্ণনীয় দুর্দশার মধ্যে তারা পড়েছেন। কারণ পানি যতটা বৃদ্ধি পেয়েছিল আসলে ততটা কিন্তু এখন নামছে বটেই, তবে সেই গতিটা একেবারে ধীর। তার মধ্যে সকাল থেকে আবার কয়েক পশলা কিন্তু বৃষ্টি হয়েছিল এবং কয়েক পশলা বৃষ্টির কারণে এখানে কৃষকদের আবার কিছুটা হলো কষ্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর সেচ প্রকল্প অভ্যন্তরে জলাবদ্ধতার উন্নতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর সেচ প্রকল্পে। Better is now the best. বন্যা পরবর্তী কৃষি ও খাদ্য সংকট মোকাবেলায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে মৌসুমে দুর্গত এলাকায় ধান চাষের জন্য নাবি আমন ধানের বীজতলা তৈরি করছেন তারা। 18 থেকে 20 দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় 700 বিঘা জমিতে আবাদ করা যাবে। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের 11 জেলা। স্মরণকালের এ বন্যায় এখনও পানিবন্দী লাখো মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। আমনের বীজতলা ও চারা সব নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের খাদ্য সংকটের শঙ্কায় বানভাসীরা। দেশের মানুষ বন্যা মোকাবিলা করছে সম্মিলিতভাবে। আর কৃষির ক্ষতি কাটিয়ে উঠতে ও খাদ্য সংকট মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়ালো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সহায়তা করতে বিনামূল্যে নাবি আমন ধানের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তারা। এর মধ্যে প্রস্তুতকৃত 12 একর জমিতে চলছে বিনা 17 ও বায়ার বাংলাদেশের ধানি গোল্ড জাতের ধানের বীজ বপনের কাজ। 18 থেকে 20 দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় 1000 কৃষক 700 বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ। আমাদের যে সংকট আসবে সেটা হচ্ছে খাদ্য সংকট। তো আমরা সেই খাদ্য সংকট নিয়ে কাজ করার চিন্তা থেকে এই পর্যন্ত এসেছি। যখন চারাগুলো হয়ে যাবে আমরা চেষ্টা করব হচ্ছে ওইখানে যে টার্গেটেড যে ফার্মারগুলো আছে তাদের কাছে পৌঁছানোর। বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা। আমরা তাদেরকে চারার পাশাপাশি সার দিব, বিষ দিব এবং আমরা একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে, যারা পরবর্তীতে তাদেরকে পরামর্শ দিবে যে টাইম টু টাইম তাদের জমিতে কি কি করতে হবে। 100% যখন আমদানি করতে হতো তাহলে হিউজ ইনভলভমেন্ট লাগতো। সুতরাং সেই হিসেবে এই উদ্যোগটা অবশ্যই বাংলাদেশের খাদ্য সংসম্পৃক্ততা আনয়নে যথেষ্ট বড় ভূমিকা পালন করবে। এমন মহতী উদ্যোগকে সফল করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, কৃষি উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স নামে সংগঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছে তার কাছে। আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মনে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল কাজ শেখ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করা। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাবো আমার সকলকে। দেখছেন এই সময়ের বাণিজ্য। চাকরিতে নিয়োগ ও পদায়নে বৈষম্য নিরসন সহ কয়েক দফা দাবিতে সর্বাত্মক অবস্থান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। যাচ্ছে তার কাছে। সাইফুল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা হচ্ছে আজকে সকাল থেকেই তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে মতিঝিল এখানকার যে হেড অফিস, সেখানেই আছি, অবস্থান করছি। তবে তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবার ভিতরে যে বিএফআইসি বা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে পদোন্নতি প্রক্রিয়া যে সৃষ্টি হয়েছিল জটিলতা, সেটি থেকে কিন্তু আসলে নিরসন চায় তারা। এর পাশাপাশি চাকরিতে যে নিয়োগ ও পদায়ন সহ সকল ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলিও কিন্তু আসলে তারা দূর করতে চায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানকার যে আগত কর্মকর্তা বা কর্মচারী কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা অনেকেই বলছেন যে দীর্ঘদিন যাবৎ যে প্রায় দীর্ঘ 16 মাস পর্যন্ত তাদের যে পরীক্ষার যে কার্যক্রম বা পরীক্ষার মাধ্যমে যে পদোন্নতি পাওয়ার বিষয়টি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এই গত মাসের যে 31 তারিখ, আমরা বলতে পারি যে অগাস্টের 31 তারিখে তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল পদোন্নতির, সেটি কিন্তু
বন্ধ করে দেওয়া হয়েছে অনতিবিলম্বে, কিন্তু এটার কোনো কারণ উল্লেখ করা হয়নি। যার কারণে হচ্ছে এখানকার যে পদবঞ্চিত যে কর্মকর্তারা আছে, তৃতীয় গ্রেড থেকে পঞ্চম গ্রেড বা বলা যায় যে নবম গ্রেড থেকে 11 গ্রেডের যে লোকজন আছে, প্রায় 250 কর্মচারীবৃন্দ, তারা তাদের যে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে যে সর্বাত্মক যে অবস্থান ধর্মঘট করছে, আমরা দেখতে পেয়েছি চাকরিতে নিয়োগ ও পদায়ন সহ সকল ক্ষেত্রে যে বৈষম্য দূর করতে হবে, সেটি কিন্তু জোরদার দাবি জানানো হচ্ছে। এর পাশাপাশি যে এর পূর্বে যে তাদের যে এখানকার যে পরিচালক ছিল, একজন নামে অভিযোগ করছেন যে আসলে খন্দকার আজিম আহমেদ এনডিসি, সে ছিল এখানকার যে যুগ্ম সচিব ও পরিচালক ছিল অর্থ, তার বিরুদ্ধেই কিন্তু তারা এখানকার যে অভিযোগ সেটি কিন্তু করে আসছে। কেননা হচ্ছে যে বলা হচ্ছে যে সে অতিরিক্ত সচিব হয়ে কিন্তু অন্য একটি সংস্থাতে চলে গেলেও এখানকার যে তাদের যে পদোন্নতির যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু চলে গেছে। সর্বোপরি বলা যায় যে এখানকার যে আগত কর্মকর্তাবৃন্দ, তারা তাদের যে পাওনা যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা সেটি চলমান রাখবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মতিঝিলের চিনি শিল্প কর্পোরেশন থেকে সর্বশেষ। এই সময়ের বাণিজ্য 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের জন্য গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। মোংলা বন্দরের কোল ঘেঁষে এই সুন্দরবনের অবস্থান। যেদিকে চোখ যায় শুধু বন আর বন। বনের অপরূপ সৌন্দর্য, বন্যপ্রাণীর ডাক আর সুন্দরবনের রং বেরং পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের কারণে 3 মাসের জন্য সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক শূন্য হয়ে পড়ে গোটা সুন্দরবন। জেলেরা হয়ে পড়ে বেকার। অবশেষে রোববার আবারও বনের নদী খালে মাছ ধরার জন্য জাল, নৌকা আর সরঞ্জাম নিয়ে প্রবেশ করে জেলেরা। এদিকে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পটে দর্শনার্থীদের স্বাগত জানাতে নতুন সাজে সাজিয়ে রাখা হয়েছে পর্যটন স্পটগুলো। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ সেইভাবে নির্দেশ দিচ্ছে যেন আমরা সেইভাবে আমরা প্রস্তুত থাকি, যে পর্যটক যারা আসবে তারা যেন সুন্দরভাবে বিনোদন করতে পারে। আর আমরাও সেভাবে প্রস্তুত আছি, আমাদের যে পরিপাটি করার দরকার সেগুলো সব সাজায় গাছায় রাখছি। আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর আবহাওয়া অনুকূলে থাকলে 2 থেকে 3 গুণ বাড়বে দর্শনার্থীর সংখ্যা। তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বন্ধের কারণে আশা করি মাছ আরো বৃদ্ধি পাবে এবং আমরা সংসার পরিচালনা আগের চাইতে আর একটু ভালো করতে পারবো। এখন ভ্রমণ পিয়াসী যারা, তারা ভ্রমণ করে আবার দিনে দিনে দক্ষিণ অঞ্চলে যারা আছে তারা চলে যেতে পারবে। আমরা আশাবাদী যে যা বিগত দিনে যে লসের মুখে ছিলাম আমরা এটা কাইটা উঠতে পারবো। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও বনের নদী খালে মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। সময় সংবাদ, মোংলা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ও অবৈধ শ্রমিকদের বৈধ করা নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সিন্ডিকেট। এমন একটি দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 বাংলাদেশি রয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় দালালদের দৈরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন বারবার ভিসা নিয়মের পরিবর্তনের জাতাকলে পিষ্ট অবৈধ প্রবাসীরা। দেশটির অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার জন্য বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়ে রাখলেও এখনও পাচ্ছে না কাঙ্ক্ষিত ওয়ার্ক ভিসা। এমনই এক ভুয়া এজেন্টের একটি সিন্ডিকেট দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি রয়েছে। এছাড়াও দলে আছে এক ভারতীয় এবং স্থানীয় এক নারী।
দেশটিতে ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট, ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে জনপ্রতি ৫০০ রিঙ্গিত আদায় করে আসছিল এই সিন্ডিকেট। অভিযানে ৫৩০টি পাসপোর্ট জব্দ করা হয়, যার মধ্যে বাংলাদেশের ৪১৪টি, ভারতের ৫৭টি, ইন্দোনেশিয়ার ৩৬টি, পাকিস্তানের ৯টি সহ এশিয়ার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, সিআইডিবি কার্ড, নগদ ১৩,৯০০ রিঙ্গিত, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড, ৩টি জন্মসনদ সহ বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত এসব সিন্ডিকেট সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রবাসীরা। ট্রাফিক পুলিশ, জেভিজে, ইমিগ্রেশন যৌথ অভিযানের কারণে আমরা কাজকর্ম বেরোতে পারতেছি না, অনেক সমস্যায় পড়তেছি। মালয়েশিয়াতে যে পরিমাণ দালাল বাড়ছে, এদের কারণে মালয়েশিয়া যারা প্রবাসী আছে তারা বৈধ হইতে পারতেছে না। আমরা চাই তাদেরকে আইনের আওতা আনা। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের বন্দর বেঞ্জালারা, জালান মেদান তুয়াংকু, জালান তিয়ংনাম এবং জালান চেরাসের আশেপাশে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংযুক্ত আরব আমিরাতে 2 মাসের সাধারণ ক্ষমা এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা। সে তালিকায় রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশীয়। দেশটির এমন উদ্যোগে অবৈধ প্রবাসীদের সহায়তায় বাংলাদেশের টাইপিং সেন্টার সহ ডকুমেন্টেশন প্রতিষ্ঠানগুলোতেও আগের তুলনায় স্বাভাবিক কার্যক্রমের গতি বেড়েছে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। স্বপ্নপূরণের যাত্রা শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের। সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। এই 2 মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমেজ সেন্টার, তাশহিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের পদচারণাও। যাদের কাগজপত্র জটিলতা আছে সেটা হওয়ারও সুযোগ আছে। যদি যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু এমবেসিতে যোগাযোগ করে তাদের পাসপোর্ট বানানোর সনদটা রেডি করে দিলে আশা করি হয়ে যাবে, সেটাও করতে পারবে, সুযোগ আছে। সাধারণ ক্ষমায় যেতে হলে অথবা জব সিকার ভিসা পেতে হলে ওনাদের 6 মাসের মিনিমাম 6 মাস পাসপোর্টটির বৈধতা থাকতে হবে। সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি যেভাবেই হোক ওনারা দ্রুত বাংলাদেশ কনসুলেট অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে পাসপোর্টটি রিনিউ করার জন্য। আমাদের সকল বাংলাদেশি যারা টুরিস্টে আসে বিভিন্ন কর্মে জড়িয়ে গেছেন এবং অবৈধভাবে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আজকে থেকে যে সুযোগ সুবিধা এই সরকার দিয়েছেন, দুবাই সরকার, এই সুযোগটা যেন তারা সঠিকভাবে কাজে লাগায়। সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের 2টি দপ্তর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম পাসপোর্ট বিভাগ। এই 2টি প্রতিষ্ঠান থেকে আউটপাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা। জরিমানা মওকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য 6 মাসের জব সিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রতারণামূলক কোনো ধরনের প্রচেষ্টা বা উদ্যোগ যদি আপনারা বলেন যে এটা এরকম ঘটছে, সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করব। সংশ্লিষ্টদের মতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তানা, কারসাজি করে 50 কেজির বস্তায় বাড়ানো হয়েছে 400 টাকা পর্যন্ত। সিন্ডিকেট ভাঙতে এলসি উন্মুক্ত করার দাবি। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে 1.5 দশকে 12 লাখ কোটি টাকা পাচার, মার্কিন সংস্থার প্রতিবেদন। জড়িত ব্যাংকও বিদেশ থেকে অর্থ ফেরানোর মূল চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদ। এবং এস আলমের 6টি সহ 9 ব্যাংকের সঙ্গে লেনদেনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা। আমানত 1200 কোটি টাকা 6 মাসের মধ্যে ফেরতের আশ্বাস ব্যাংক সংশ্লিষ্টদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।